কিছুদিন আগে পরিবারের সবার সাথে ট্রেনে করে দার্জিলিং যাচ্ছি। রাত্তিরের ট্রেন। পরোটা আলু ভাজার সাথে বেশ জমিয়ে লাড্ডু খাবো বলে একটা বড় প্যাকেটের 1 প্যাকেট লাড্ডু কিনে নিয়ে ট্রেনে উঠেছি। যখনই দেখলাম লাড্ডুগুলো সব কটাই পচা, তখনই মনটা কুঁগিয়েছিল। তারপর যাই হোক, আমরা ওই পরোটা আলু ভাজাই খেয়ে শুয়ে পড়লাম। রাত্রিবেলা ঘুমের মধ্যে দেখি ট্রেনটা চলার থেকে দাঁড়িয়েই রয়েছে বেশি। আর সকালে উঠে দেখি হ্যাঁ, ওই মনে যেটা কুঁগিয়েছিল সেটাই ঠিক। ট্রেন 6 ঘন্টা লেট। খিদে তেষ্টায় সঙ্গে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছে, একদম নাজেহাল অবস্থা। এমন সময় জানলা দিয়ে তাকিয়ে দেখি আকাশে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি। মনে হলো তো এসব ট্রেনে ভেনে করে কেউ আসে নাকি? এর থেকে তো একটা পাখির পিঠে, একটা হাঁসের পিঠে চেপে বসলেই ভালো হতো। কি যেন বলেছিল সেই হাঁসেদের দলপতি, শিলিগুড়ি থেকে কখন যেন দার্জিলিং নামিয়ে দিতে পারবে। হ্যাঁ, মনে পড়েছে। পথে যদি কুয়াশা বা হিম না পাই তাহলে বড় জোর 1 ঘন্টা এখান থেকে ঘুমলেকে গিয়ে নামবো। সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে তোমাকে সিনচল, লিবং, কালিম্পং, সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে আবার ঘুমলেকে এসে জল খেয়ে একচোট ঘুমিয়েও 11:30টার মধ্যে মোটামুটি দার্জিলিং ক্যালকাটা রোডে আলুবাড়ি গুম্পার কাছে নামিয়ে দিই। চেনা চেনা লাগছে? যারা একবার পড়েছেন আমার তো মনে হয় তারা সারা জীবনেও ভুলবেন না। আর যারা পড়েননি তাদের জন্য বলি, আমাদের বাংলা সাহিত্যের শিশুদের একটা বিখ্যাত ক্লাসিক, আমাদের অনেকেরই শৈশব যা রঙিন করে তুলেছে, যে বইয়ের হাত ধরে আমরা প্রায় অনেকেই হাঁসের পিঠে চেপে হিমালয় ভ্রমণ করে এসেছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ো আংলা। যারা এই বইটা ইতিমধ্যেই পড়েছেন, আশা করি এই ভিডিওতে তাদের সেই সুখ স্মৃতি আমি কিছুটা উস্কে দিতে পারবো। আর যারা পড়েননি তারা এই ভিডিওর শেষে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পাবেন। বুড়ো আংলা কেন পড়বো? সুন্দরবনের, অধুনা বাংলাদেশের সুন্দরবনের একটা ছোট্ট সুন্দর শস্য শ্যামল গ্রাম আমতলী। সেই আমতলীতে থাকে 12 বছরের একটা একদম বিচ্ছু পাজি ছেলে যার নাম হৃদয়। এবং বইয়ের শুরুতে একদম প্রথম লাইনেই লেখা, হৃদয়, নামে হৃদয় হলে কি হবে, তার মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই। পশু পাখি মানুষ কীটপতঙ্গ সবাই একেবারে তার দুষ্টুমিতে ব্যতিব্যস্ত অতিষ্ঠ হয়ে রয়েছে। তাদের সবার জীবন একেবারে সে ঝালাপালা করে দিয়েছে। এবং এই সমস্ত এদের ওপর দুষ্টুমি করতে করতে তার সাহস এতটাই বেড়ে গেছে, একদিন কি হয়, সে ঘরে বসে বসে ঝিমোচ্ছে, এমন সময় দেখে কুলুঙ্গি থেকে যে ছোট্ট একটা গণপতির মূর্তি রাখা ছিল, সেখান থেকে সেই ছোট্ট বালগণেশ হঠাৎ নেমে এসে ঢোলক বাজিয়ে নৃত্য শুরু করে দিয়েছে। আর সেই দুষ্ট হৃদয় অমনি একটা কি দিয়ে, চিংড়ি মাছ ধরার জাল দিয়ে সেই ছোট্ট গণেশকে বন্দি করে ফেলে। ভাবে সেই যেরকম সে প্রজাপতি বা কীট পতঙ্গ ধরে, ওরকম ধরে একটা কাজের জালে সেটাকে ভরে রাখবে। কি সাহস পাবো! আর গণপতির সঙ্গে ইয়ার কি, বোঝাই যাচ্ছে। একটু পরেই কোনো রকমে ইঁদুরের সাহায্যে ছাড়া পেয়েই গণেশ একেবারে নিজ মূর্তি ধারণ করে তাকে অভিশাপ দিলেন। আমার সঙ্গে চালাকি, তোরে এত বড় আস্পর্ধা! তুই আমাকে ছোট্ট পেয়ে যেরকম তুই নাজেহাল করেছিলি, তুইও আর মানুষ থাকবি না। বুড়ো আঙুলের মতন বুড়ো আংলা যোগ হয়ে যায়। যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে সেই 12 বছরের হাট্টাগাট্টা ছেলে হৃদয়, সে হয়ে গেল ছোট্ট একটা বুড়ো আঙুলের মতন বুড়ো আংলা। এবং ওই দেখলো যে পৃথিবীটাকে সে এতদিন চিনত, যেখানে তারই রাজত্ব চলতো, সবাই তার দৌরাত্মেই অস্থির, সে কিনা একদম মানে অসহায় একটা প্রাণী হয়ে গেছে। বাড়ির ছোট্ট বিড়াল ছানাটাও একেবারে বাঘের মতন থাবা উঁচিয়ে তাকে তেড়ে আসছে, পাখিগুলো ঠোঁট দিয়ে টুকরে টুকরে তাকে মারতে আসছে, আর গরুগুলো তো একেবারে মনে হচ্ছে রাক্ষসের মতন অতিকায়। এই অবস্থায় সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে দেখে যে তার মায়ের পোষা সুবচনের ঘোড়া রাজহাঁসটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, আর আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে একপাল বালি হাঁস। আর এই বুড়ো আংলা হয়ে গিয়ে সে দিব্যি পশু পাখিদের ভাষা বুঝতে পারছে। সে দেখছে যে আকাশ দিয়ে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, যে হাঁসগুলো, তারা ডাকতে ডাকতে চলেছে মানস সরোবর, ধৌলগিরি, কাঞ্চনজঙ্ঘা। আর এই ঘোড়া সুবচনীর হাঁসটা বলছে, ওরে দাঁড়াও দাঁড়াও, রোসো রোসো, আমিও আসছি। হৃদয় দেখলো আর তোমার এখানে কিছুই করার নেই। ঠিক যে মুহূর্তে ওই ঘোড়া হাঁসটা মাটি ছেড়ে টুক করে লাফ দিয়ে আকাশে উড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লো হৃদয়। আর এই হাঁসের পিঠে চেপে হাঁসের দলের সাথে চলল তার মানস সরোবর যাত্রা। মানস সরোবরের কাছেই কৈলাস। সেখানে যদি কোনো রকমে ভগবান গণেশের সে দেখা পায়
তার হাতে পায়ে জড়িয়ে কাকুতি মিনতি করে এই জক অবস্থা থেকে, এই বুড়ো আংলা অবস্থা থেকে তাকে যেন তিনি আবার মানুষ করে দেন, সেই সাপ মোচন তার ঘটে। সেই আশাতেই সে চললো হাঁসের দলের সাথে মানস সরোবর। বুঝতেই পারছেন একটা জমজমাট অ্যাডভেঞ্চারের গল্প। এই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে তাদের এই যে যাত্রাপথ, একদিকে এই সুবচনের খোড়া হাঁস, সেও কোনোদিন এই শস্য শ্যামল বাংলার এই সুখী গৃহকোণ ছেড়ে বেরোয়নি। আর এই হৃদয়েও বনগাঁয়ের শিয়াল রাজার মতোই আমতলিতে সব পশু পাখি মানুষের উপর অত্যাচার করে বেড়াতো, বৃহত্তর জগৎটা সেও দেখে। তো এই যে দুজনের ঘর ছেড়ে বেরিয়ে পড়া এবং তারপর তাদের এই যে ক্যারেক্টারটা কিভাবে ইভলভ করবে, এই গল্পের সূত্র ধরে পবন ঠাকুর একদম ছবি এঁকেছেন। অবিভক্ত তৎকালীন গোটা বঙ্গদেশ, আসাম, হিমালয়, উত্তরবঙ্গ, একদম রঙিন ছবি আমাদের চোখের সামনে যে শুধু ভেসে ওঠে তাই নয়, সেই অঞ্চলের ভূমিরূপ, সেখানকার গাছপালা, আমাদের নাম না জানা কত পাখি, কীট পতঙ্গ, সমস্ত কিছুর সাথে আমরা পরিচিত হই। সচিত্র সেই অঞ্চলের ভূগোল বা প্রকৃতিবিদ্যাই যেন আমাদেরকে পড়িয়ে দিয়েছেন খেলার ছলে, গল্পের ছলে পবন ঠাকুর। এখানে একটা ছোট্ট তথ্যসূত্র দিয়ে রাখি, আমার নিজেরই তথ্যটা জানা ছিল না। আমার কাছে যে বইটা ছিল সেটাতেও এই তথ্যটা লেখা ছিল না। আমি এই ভিডিওটা করার আগে বিভিন্ন জায়গায় অনলাইনে, বিভিন্ন ওয়েবসাইটে আমি এই বইটা সম্পর্কে যত সম্ভব তথ্য বা অন্যান্য মানুষজন কি ভাবছেন সেইগুলো খুঁজতে খুঁজতে এই তথ্যটা পেলাম যে এই বইটা নাকি বিখ্যাত সুইডিশ লেখিকা সেলমা ল্যাগারলফের লেখা দ্য ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার অফ নিলস, এই বই থেকে অনুপ্রাণিত। এই বইতেও ঠিক ওরকমই একটা দুষ্টু ছেলে যে কোনো একটা অপদেবতার অভিশাপে ছোট্ট বুড়ো আঙুলের মতন হয়ে গেছিল এবং সে ওরকম একটা পাখির পিঠে চেপে সে সারা দেশ ঘুরে বেড়ায়। এবং আমি এই তথ্যও পাই যে বইটার একদম প্রথম সংস্করণে কিন্তু প্রকাশক এই কথাটা লিখেছিলেন এবং লেখকও তার কৃতজ্ঞতা জানিয়েছিলেন, কিন্তু তারপর যে কোনো কারণেই হোক পরবর্তী বিভিন্ন যে পাবলিকেশনগুলো হয় এবং এখন বিশেষ করে তার কোনো সংখ্যাতে কিন্তু এই তথ্যটা লেখা নেই। এই সম্পর্কে বিস্তারিত আমার জানা নেই। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমিও উপকৃত হব, আপনারাও যারা জানেন না তারাও জানতে পারবেন। তো যেখান থেকে অনুপ্রাণিত হোক, যাই হোক, এই বইটা একদম যে আমাদের বাঙালির নিজস্ব হয়ে উঠেছে এবং আমাদের প্রত্যেকের এত ভালো লাগার একটা বই, তার প্রধান কারণই হলো এই বইয়ের অন্যতম প্রধান সম্পদই হলো এই বইয়ের ভাষা। এবং ওই যে বলছিলাম যে এই বইটা একদম বাঙালির আপন, তার একটা বড় কারণ এই বইয়ের যে বাংলা ভাষা, এটা কিন্তু লেখার যে একদম মানে পোশাকি বাংলা, শহুরে বাংলা নয়। এর মধ্যে রয়েছে, এই ভাষার মধ্যে রয়েছে গ্রাম বাংলার মিঠে সুবাস। আর আমরা দেখি যে এখানে আমি একটু আগে বললাম যে অমন ঠাকুর ছবি এঁকেছেন, এই কথাটা কিন্তু অর্ধ সত্য বা আংশিক সত্য। শুধু ছবি আঁকেননি, মানে ছবিতে কি হয়, আমরা একটা কোনো কিছু একটা মুহূর্ত সেটা আমরা ছবির মতো আমাদের চোখের সামনে ঝকঝকে ডিটেলে ভেসে উঠছে। শুধু এখানেই কিন্তু লেখক ক্ষান্ত থাকেননি। এত অসাধারণ বর্ণনা, এটা পড়তে পড়তে আমরা যে এটা শুধু দেখি তা নয়, প্রত্যেকটা মুহূর্তে আমরাই যেন সেই গল্পের মধ্যে ঢুকে যাই এবং এই প্রত্যেকটা ঘটনা এক্সপেরিয়েন্স করি। বিশেষ করে কয়েকটা জায়গা, যেমন ধরুন ঠিক যে মুহূর্তে ওই যে বলছিলাম সুবচনীর খোড়া হাঁস সে টুক করে মাটি ছেড়ে শো করে উঠে যাচ্ছে আকাশে এবং হৃদয় তার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়লো যে আমিও যাবো। সেই যে মুহূর্তটা, হাঁসটা যখন উড়ে যাচ্ছে সাঁই করে, হাঁসটা নিজেও বুঝতে পারছিল না সেই পোষা হাঁস সে সাঁই করে হঠাৎ এতটা উঁচুতে সে উঠে যেতে পারবে, সেই মুহূর্তে আমরাও যেন হাঁসের পিঠে চেপে বসি, আমাদেরও কানের পাশ দিয়ে সাঁই সাঁই করে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, আমরা সেই হাওয়ার শো শো, ডানার ঝটপট, হাঁসের দলের কলকাকলি আমরা যেন শুনতে পাই, আমাদেরও যেন বুকটা দুরু দুরু করে, ওর বাবা পড়ে যাবো না তো। আমরাও যেন সেই যে হাঁসের পিঠে চেপে বসেছি, তার সাদা সমুদ্রের মতো তার এই যে পালক, আমাদের চারপাশে সেই যে ডানার ওঠা পড়া, তার যে দুলুনি, সেটা আমরাও যেন নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারি। মানে সেই ছোটবেলা থেকে এই দুদিন আগে অবধি আমি যতবার বইটা পড়েছি, এই জায়গাটা যেন মনে হয় সত্যি আমিও সেই হাঁসের পিঠে চেপে উড়ে যাচ্ছি আকাশে। তারপর হাঁসের পিঠ থেকে সে যে উপর থেকে যে গ্রাম বাংলার যে অসাধারণ যে বর্ণনা, সেটা সত্যি মানে চোখের সামনে ভেসে ওঠে, আমরা নিজের চোখে দেখতে পাই। এবং এরকম এই যে বুঝতেই পারছেন পুরো যাত্রাপথ, সেখানকার নানান অঞ্চলের নানান ধরনের যে দৃশ্যপট, এটা এত সুন্দর করে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সত্যি সেটা এই বইটার একটা
সব থেকে বড় আমার মনে হয় পাওয়া। দ্বিতীয় পাওনা যেটা, সেটা আমি ছোটবেলায় যখন পড়েছিলাম সেটা আমি পাইনি, কারণ তখন তো গুগল ম্যাপ ছিল না, এখন আছে। আমার কি মনে হলো, ওটা পড়তে শুরু করার যখন প্রথমে আমি দেখলাম যে একদম শুরুতে একটা পথের বর্ণনা দেওয়া রয়েছে যে পাখিরা সন্দ্বীপ থেকে এসে আমতলির কাছে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে মানস সরোবরে যাওয়ার জন্য। একটা ভারতবর্ষের মধ্যে দিয়ে মানে বর্তমান ভারতবর্ষের মধ্যে দিয়ে হরিদ্বার টরিদ্বার হয়ে পশ্চিম দিক দিয়ে গিয়ে পূর্ব অভিমুখে হয়ে মানস সরোবরে ঢুকছে, আর একটা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে ব্রহ্মপুত্র ধরে ওদিকে আসাম হয়ে মানে প্রথমে উত্তর পূর্ব অভিমুখে, তারপর পশ্চিম দিকে গিয়ে মানস সরোবরে মিশছে। এবং আমাদের এই হৃদয় এই যে হাঁসের দলের সাথে যাচ্ছে তারাই দ্বিতীয় পথটাই ফলো করে। এবং আমি তখন পুরো বইটা পড়তে পড়তে ঠিক যেখানে যেখানে হাঁসের দল যাচ্ছে গুগল ম্যাপ খুলে খুলে, এবং সেই ছোট্ট আমতলি গ্রামটাও কিন্তু আমার বাংলাদেশি ভাই বোনেরা হয়তো তারা জানেন, আমার জানা ছিল না, সত্যি সত্যি এরকম একটা জায়গা আছে। তো প্রথমে সেই আমতলি গ্রামটা খুঁজে পেয়েই আমার মনের যে সেই আনন্দ, সেই যে অ্যাডভেঞ্চার, সেই থ্রিলটা জেগে উঠলো। এবং তারপর প্রত্যেকটা জায়গা আমি কিন্তু ম্যাপে খুঁজে খুঁজে দেখছিলাম, এবং সেই ম্যাপটা ট্রেস করে করে কিন্তু শেষ পর্যন্ত যে পথ ধরে তারা যাচ্ছে। আর এই বইটা পড়ার কিছুদিন পরেই আমিও গেলাম দার্জিলিং। সত্যি মানে এই যে অভিজ্ঞতাটা একটা আলাদা মাত্রা যোগ করে। এবং আমি বলবো আপনাদের যাদের হাতের কাছে ম্যাপ, গুগল ম্যাপ যাই হোক রয়েছে, আপনারা এই বইটা কিন্তু ম্যাপ দেখে দেখে পড়বেন, ভূগোলের মতো নিরস ম্যাপ দেখা নয়। এই অ্যাডভেঞ্চারটায় আপনি যেন আরো বেশি ভাবে তাহলে ইনভলভ হতে পারবেন। নাম্বার 3, এটা আগেও বলেছি, যেসব অঞ্চলের কথা এক্ষেত্রে বলা হয়েছে সেই সমস্ত অঞ্চলের যে পশু পাখি, তাদের নাম, তাদের বর্ণনা, তাদের জীবনধারা, এই সমস্ত তো আছেই। পাখির দল কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় যায়, কিভাবে তারা তাদের খাদ্য সঞ্চয় করে, কোন ধরনের বাতাস তাদের অনুকূল, কোনটা প্রতিকূল, কি ধরনের পরিস্থিতিতে তারা কি করে, বা ঝড়ের সময় তাদের কি কি অসুবিধায় তারা যখন নদীর ওপর দিয়ে উড়ে যায় তখন পরিস্থিতি কিরকম হয়, বা ডাঙার ওপর দিয়ে কিভাবে সেটা ভিন্ন, এত ডিটেলে এই বইটাতে আলোচনা করা হয়েছে যে জ্ঞান আহরণ তো হয়ই, এবং যতবার পড়ি সত্যি কিন্তু খুব মুগ্ধ হতে হয়। আর যে জিনিসটা আমি ছোটবেলায় অ্যাপ্রিসিয়েট করতে পারিনি, যেটা আমি এখন আমার মনে হয় আমরা বা আপনারা যারা বড় তারা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, এই যে হাঁসের দল, বা একটা জায়গায় আছে ভেড়ার দল, কাঠবিড়ালি, এই সমস্ত যে পশু পাখিদের সমাজ, আবার কখনো কখনো ছোট্ট ছোট্ট কিছু মানুষ যে চরিত্র, তাদের মধ্যে দিয়েও কিন্তু আমাদের মানব জীবন বা সমাজ, তার বিভিন্ন চিত্র, মানব চরিত্র, আমাদের সমাজের যে নানান রকম হিপোক্রেসি, সোশ্যাল হাইরার্কি, অ্যাবসার্ডিটি, এগুলো এত সুন্দর করে রূপকের মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট করে ছুঁয়ে যাওয়া হয়েছে এই ছোটদের গল্পের মোড়কেও, যে সত্যি এটা বড় বয়সে পড়তে গেলে কিন্তু অ্যাপ্রিসিয়েট। তো এই বইটার ভালো লাগার অসংখ্য দিক রয়েছে, শুধু একটাই একটু কম ভালো লাগার দিক, এবং অনেক পাঠকই আমি দেখেছি আমার সাথে একমত, যে এই বইটার শেষটা, এন্ডিংটা যেন কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আরেকটু হলে ভালো হতো, একদম ঝপ করে যেন শেষ হয়ে গেল। আরেকটু প্রত্যাশা ছিল আমাদের এই বইটার যে এন্ডিংটা থেকে। কিন্তু আফটার অল এটা একটা ক্লাসিক একটা বই, এবং এন্ডিং বলুন বা ওভারঅল কাহিনীর যে প্লট, সেগুলো ব্যতি রেখে এই যে বইয়ের অসাধারণ বর্ণনা এবং এই যে অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স, সেটাই আমার মনে হয় বুড়ো বাংলা বইয়ের মানে সমস্ত আফসোস কিন্তু পূরণ করে দেয়। এ বইটা কারা পড়বেন? যাদের 1000 বার পড়া তারা 1001 বার পড়বেনই পড়বেন, আমি জানি, আমি না বললেও পড়বেন। আর যারা পড়েননি তাদের জন্য বলি, এ বইটা কিশোর পাঠ্য তো বটেই, আমার কথা শুনে বুঝতে পারছেন এটা 8 থেকে 80 সবাই কিন্তু সমানভাবে উপভোগ করবেন। চলুন আমরা সবাই একবার চট করে হাসির পিঠে চেপে ঘুরেই আসি না। এদিকে ব্রহ্মপুত্র, আসাম, দার্জিলিং, টুং, সোনাদা, এসব হয়ে একদম সিধা মানস সরোবর। পড়তে থাকুন, স্বপ্ন দেখতে থাকুন।